আপনারা দেখছেন নন্দিনী টিভি। আমি নন্দিনী। গাঙ্গুবাই সিনেমাটির প্রথম অংশটুকু প্রথম পার্টে দেওয়া হয়েছে। এটি এই সিনেমার দ্বিতীয় পার্ট। আপনারা যারা প্রথম পার্টটি দেখেননি তারা অবশ্যই এর প্রথম পার্টটুকু দেখে নেবেন। প্রথম পার্টের লিঙ্কটি ওপরের কার্টে ও নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। লালা একদিন গাঙ্গুকে একটি জায়গায় ডেকে পাঠায় কয়েকটি লোকের সাথে মিটিং করার জন্য। লোকটি কামাটিপুরাকে ফাঁকা করে বিল্ডিং করার প্রপোজাল দেয়। লোকটি বলে যে কামাটিপুরাতে বিল্ডিং উঠলে সে লালাকে এবং গাঙ্গুবাইকে একটি করে ফ্ল্যাট দেবে। তখন লালা বলে যে যার কাছে পুরো আকাশটাই আছে তার একটি ঘরে কি হবে। লালা ও গাঙ্গু তাকে অপমান করে তাড়িয়ে দেয়, বলে কামাটিপুরার 4000 মেয়েকে ঘর ছাড়া করতে তারা পারবে না। লালা বলে যে সে ঘর বসতে দেখতে ভালোবাসে, কিন্তু ঘর ভাঙতে সে পছন্দ করে না। লোকগুলি চলে যাওয়ার পর লালা গাঙ্গুকে বলে এটা কিন্তু এখানে শেষ হবে না। এরপর স্কুলের লোকরা কোর্টে মামলা করবে এবং সেটা হাইকোর্ট পর্যন্ত চলে যাবে। তখন গাঙ্গু বলে যে কোর্ট কাছারির ব্যাপারগুলো তার কাছে খুব ভয়ের। তখন লালা তাকে বলে যে সে যেন শক্ত হয়ে সেগুলো মোকাবিলা করে। কামাটিপুরাকে উচ্ছেদ করার জন্য মিছিল স্লোগান শুরু হয়। তখন সবাই বলে যে তাদের যদি উচ্ছেদ করতে আসে তখন তারা কি করবে। গাঙ্গু বলে তখন তারা হামলা করবে। গাঙ্গু তখন তাদের ছোট মেয়েদেরকে নিয়ে সেই স্কুলটিতে যায়, যেই স্কুলটি তাদেরকে উচ্ছেদ করার জন্য নোটিশ পাঠিয়েছিল। গাঙ্গু সেই স্কুলে গিয়ে ফাদারকে বলে তাদের স্কুল 40 বছর থেকে আছে, কিন্তু কামাটিপুরা 100 বছর থেকে আছে। তাই তারা যখন স্কুল খুলেছিল তখন তারা কেন দেখে নেয়নি যে পাশের দেওয়ালে এই মহল্লা আছে। এখন তারা এটাকে উচ্ছেদ করার জন্য কেন উঠে পড়ে লেগেছে। এখানে এসে গাঙ্গুর সাথে পরিচয় হয় ফার্জি বাবু, যিনি একজন জার্নালিস্ট। গাঙ্গু তাদের মেয়েদের এই স্কুলে অ্যাডমিশন করাতে বলে ও 1 বছরের ফিস জমা করে। গাঙ্গু তখন বলে যে অ্যাডমিশন ফর্মে মায়ের নাম লিখতে গাঙ্গুবাই কাথিয়াবাড়ি। ফাদার তখন বাবার নাম জিজ্ঞাসা করে। গাঙ্গুবাই বলে মায়ের নাম কি যথেষ্ট নয়? যদি সেটা না হয় তাহলে বাবার নাম দেবানন্দ। সবার বাবার নাম দেবানন্দ লেখার কথা গাঙ্গু বলে। এরপর দেখানো হয় গাঙ্গুবাই ওষুধ বানাচ্ছে। এমন সময় ফার্জি বাবু আসে। গাঙ্গুবাইকে গাঙ্গুজি বলে সম্বোধন করাতে গাঙ্গুবাই অবাক হয়ে যায়, বলে এত সম্মান দিয়ে এই প্রথমবার তাকে কেউ ডেকেছে। ফার্জি বাবু গাঙ্গুর ইন্টারভিউ নেয় ম্যাগাজিনের জন্য, কিন্তু গাঙ্গু বলে ম্যাগাজিন পড়বে কে। তখন ফার্জি বাবু বলে যে এখানে যদি কেউ না পড়ে তাহলে বাইরে সবাই পড়বে। এমন সময় বাচ্চা মেয়েরা স্কুল থেকে ফিরে আসে, বলে টিচার মার দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। তখন গাঙ্গু মেয়েদের পাশে বসিয়ে ফটো তুলতে বলে আর বলে এবং সে যেন ম্যাগাজিনে এই ছবি ছাপে। এরপর দেখানো হয় কমলির বাচ্চা হওয়ার পর কমলি খুব অসুস্থ, তারপরে কমলি মারা যায়। গাঙ্গু বলে কমলির মেয়েকে সেই মানুষ করবে। কিছুদিন পরের ঘটনা দেখানো হয়। ফার্জি বাবু আসে ও ম্যাগাজিন দেখায়, যেখানে গাঙ্গুর ছবি ফ্রন্ট পেজে ছাপা থাকে। সকলে খুব খুশি হয়। ফার্জি বাবু বলে এখন গাঙ্গুবাই ফেমাস হয়ে গেছে, এই সুযোগ নিতে হবে। ফেমাস লোকেদের কথা সকলে শোনে। কদিন বাদে আজাদ ময়দানে নারী জাতির উন্নতির জন্য একটি সভা আছে। তিনি গাঙ্গুর নাম সেখানে লিখিয়ে রেখেছেন এবং একটি ভাষণের স্ক্রিপ্টও তিনি লিখে এনেছেন, যেটা তিনি গাঙ্গুকে দেন এবং বলে মুখস্থ করে এই স্ক্রিপ্টটাই ভাষণে বলতে। এরপর দেখানো হয় গাঙ্গু আজাদ ময়দানে ভাষণ দেওয়ার জন্য বের হচ্ছে এবং সকলে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যেতে বলে। এরপর দেখানো হয় আজাদ ময়দানের দৃশ্য, যেখানে অ্যাঙ্কার গাঙ্গুকে ভাষণ দেবার জন্য কী নামে সম্বোধন করবেন সেটা বুঝে পান না। তারপর গাঙ্গু এসে নিজের পরিচয় দেন। গাঙ্গু বলে যে শ্রীমতী তাকে কোনোদিনও কেউ বানায়নি আর কুমারী তাকে থাকতে দেয়নি। তিনি হলেন গাঙ্গুবাই কামাটিপুরার প্রেসিডেন্ট। প্রথমে সে স্ক্রিপ্ট দেখে ভাষণ দিতে শুরু করে, কিন্তু পরে স্ক্রিপ্টটি নামিয়ে সে বলে এই স্ক্রিপ্ট দেখে সে ভাষণ দেবে না। সে বলে চেয়ার আনতে এবং মাইক নিচু করে দিতে। এরপর
চেয়ার নিয়ে আসা হয় এবং মাইক নিচু করে দেয়। তারপর সে ভাষণ দিতে শুরু করে, বলে যে আজ সে মন থেকে ভাষণ দেবে। সে বলতে শুরু করে যে এখানে যারা আছে তাদের প্রত্যেকেরই বিজনেস বা চাকরি আছে, সেই রকম তারাও কিন্তু ব্যবসা করে। তারা ব্যবসা করে শরীরের, কিন্তু তাদের ব্যবসা নিয়ে সকলেরই আপত্তি। বলে আমাদের কাছে কিন্তু আপনাদের ঘর থেকেই পুরুষেরা আসে, তবুও বদনাম হয় আমাদের। পৃথিবীর সবথেকে পুরানো পেশাই হলো বেশ্যাবৃত্তি। স্বর্গও বেশ্যাদের ছাড়া কিন্তু চলে না। বলে যে তাদের কাছে অন্যদের থেকে বেশি ইজ্জত আছে, কারণ সকলের সম্মান একবার চলে গেলেই শেষ, কিন্তু তারা প্রতি রাতেই সম্মান বিক্রি করে, তবুও শেষ হয় না। তারা কিন্তু কারো প্রতি কোনো ভেদাভেদ করে না, সকলের জন্যই তাদের কাছে সমান সম্মান। ধনী দরিদ্র, উঁচু নিচ, জাত পাত কোনো কিছুকেই তারা আলাদা করে কিন্তু দেখে না, প্রত্যেকের জন্যই রেট সমান। কিন্তু তাদেরকে সকলের থেকে আলাদা করে রাখা হয়। তাদের প্রতি এত কেন ভেদভাব? তারা কিন্তু নেতাজির জন্য ভোট, পুলিশের জন্য হাপ্তা, পুরুষের জন্য খিদা। তারা মনের মধ্যে আগুন রেখে মুখে হাসি নিয়ে থাকে। বলে যে কামাঠিপুরা না থাকলে মেয়েরা আরও বেশি রেপ হতো, শহর জঙ্গলে পরিণত হয়ে যেত, ভারতীয় সভ্যতা নষ্ট হয়ে যেত। তাই একদিক থেকে তারাও সমাজের রক্ষক, সেই কারণে সে বেশ্যা হওয়ার জন্য গর্বিত। গঙ্গু বলে তাদের মেয়েদের শিক্ষার অধিকার আছে, সেই অধিকার সে নিয়েই ছাড়বে। কামাঠিপুরাকে উচ্ছেদ হতে সে দেবে না এবং সমাজে সম্মানের সাথে বাঁচার অধিকারও সে নিয়েই থাকবে। তারপর সবার শেষে বলে যে আজাদ ময়দানে ভাষণ দেওয়ার সময় গঙ্গুবাই চোখ নামিয়ে নয়, চোখ তুলে ভাষণ দিয়েছে। এরপর সকলে প্রচুর হাততালি দেয়। এরপরে দেখানো হয় গঙ্গুবাইয়ের বাড়িতে সামনের ইলেকশনের জন্য এলাকার মন্ত্রী পাটিলবাবু গঙ্গুর সাহায্য চায়। ইলেকশনের প্রচারের জন্য যখন পাটিলবাবু সাহায্য চায়, তখন গঙ্গু বলে তারা কি করেছে তাদের জন্য যে গঙ্গু তাকে সাহায্য করবে। কামাঠিপুরা খালি করার জন্য কোর্টে কেস চলছে। মন্ত্রী তখন বলে এটাতে তাদের কিছু করবার নেই, এটা কিছু করতে পারে একমাত্র প্রধানমন্ত্রী অথবা সুপ্রিম কোর্ট। গঙ্গু তখন বলে কোর্টে তো সে যেতে পারবে না, তাহলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ব্যবস্থা যেন সে করে দেয়। মন্ত্রীও রাজি হয়, বদলে গঙ্গু তাকে জেতাবে বলে কথা দেয়। এরপর একটি দৃশ্য দেখানো হয় যেখানে ফর্জিবাবু আসে গঙ্গুর কাছে, বলে প্রাইম মিনিস্টারের সাথে তার মিটিং একদম নিশ্চিত হয়ে গেছে। গঙ্গু বলে 15 বছর সে শুধু কামাঠিপুরাতেই ছিল, এই প্রথমবার সে বের হবে। এর কারণ জিজ্ঞাসা করে ফর্জিবাবু। সে বলে সে আশাতে ছিল একদিন না একদিন রমনীতের সাথে তার দেখা হবেই। তখন ফর্জিবাবু বলে যে রমনীতের সাথে দেখা না হওয়াই ভালো, কারণ রমনীতের সাথে দেখা হলে গঙ্গু আবার গঙ্গা হয়ে যাবে। সকলের জন্য সে যে চিন্তা করে বা কাজ করার যে ইচ্ছাটা, সেটা পরিবর্তন হয়ে যাবে। প্রধানমন্ত্রী তাকে 15 মিনিট সময় দিয়েছে মিটিংয়ের জন্য। গঙ্গু বলে এই 15 মিনিট সময়ই যথেষ্ট। সে এই সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর বুকের গোলাপ জিতে আসবে। এরপর বিরজু ও গঙ্গু ট্রেনে করে দিল্লি রওনা দেয়। বিরজু বলে প্রথমবার সে ট্রেনে উঠেছে, তাই তার রাতে ঘুম হচ্ছে না। গঙ্গু বলে সে দ্বিতীয়বার। প্রথমবার সে কামাঠিপুরাতে এসেছিল, দ্বিতীয়বার সে যাচ্ছে কামাঠিপুরা থেকে একদম সোজা দিল্লি। এরপর দেখানো হয় প্রধানমন্ত্রীর বাড়িতে গঙ্গুবাই। প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ে গঙ্গু প্রধানমন্ত্রীর কাছে বেশ্যাবৃত্তির আইনি অধিকার দাবি করে ও বলে যাতে কামাঠিপুরা উচ্ছেদ না করা হয়। প্রধানমন্ত্রী বলেন বেশ্যাবৃত্তি সমাজের জন্য হিতকর নয়, তাই এটা সম্ভব নয়। তখন গঙ্গু বলে যখন মেয়েদের বেচাকেনা হয় তখন যারা বেচাকেনা করে তাদের কোনো শাস্তি হয় না, কিন্তু দোষ হয় সেই নির্দোষ মেয়েটার। এরপর প্রধানমন্ত্রী গঙ্গুবাইকে কথা দেন যে সে এই বিষয়ে কমিটি গঠন করবে এবং এই বিষয়ে চর্চা করবেন। প্রধানমন্ত্রী গঙ্গুবাইকে জিজ্ঞাসা করেন যে তার কি আর কোনোদিন বাড়ি ফিরে গিয়ে নতুন করে জীবন শুরু করার ইচ্ছে হয়নি। গঙ্গুবাই তখন বলেন যে এই কামাঠিপুরার 4000 মেয়েই তার পরিবার হয়ে গিয়েছে এবং সকলেই তাকে খুব ভালোবাসে। প্রধানমন্ত্রী তখন খুশি হয়ে গঙ্গুবাইকে নিজের বুকের গোলাপটি দিয়ে দেন। গঙ্গুবাই তখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে তিনি কখনো কালো গোলাপ দেখেছেন কিনা।
প্রধানমন্ত্রী বলেন যে কালো গোলাপ কি কখনো হয়? তখন গাঙ্গুবাই বলেন যে কামাঠিপুরাতে একবার যেন তিনি যান, সেখানে কালো গোলাপের পুরো বাগান দেখতে পাবেন। এরপর গাঙ্গুবাই ফিরে আসে এবং সকলে মিলে তাকে অভ্যর্থনা করে। দেখানো হয় আফসান বাবা হতে চলেছে, রাজিয়া বাইও তাকে সালাম করছে, রশনি বাইও তাকে অভ্যর্থনা করছে, মেয়েরা স্কুলে পড়ছে, ফার্জি বাবুও তার জন্য দাঁড়িয়ে আছে অভ্যর্থনাতে, এবং সকলেই সাদা পোশাক পরে আছে। পুরো কামাঠিপুরা সাদা হয়ে যায়। বলা হয় গাঙ্গুবাই মা ছিল না, কিন্তু শয়তানও ছিল না। ইতিহাসের পাতাতে তার নাম লেখা থাকবে না, কিন্তু কামাঠিপুরার গলি তাকে মনে রাখবে চিরদিন। যতদিন গাঙ্গু বেঁচে ছিলেন বেশ্যাবৃত্তির আইনি অধিকারের জন্য লড়াই করেছিলেন এবং কামাঠিপুরার কোনো মেয়ে ঘর ছাড়া হয়নি কোনো দিন। এখানেই সিনেমাটি শেষ হয়।